আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। মধ্যপ্রাচ্যকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তবে জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জায়নবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আর যুদ্ধবিরতি করার জন্য পাকিস্তানে পৌঁছেছে দুই দেশের প্রতিনিধি দল। পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা পৌঁছেছে। বিকেলে এই বৈঠক শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেবে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বিকালে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জানাবো এবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন এবং ইসরায়েল। যুদ্ধবিরতি নিশ্চিত এবং সরাসরি আলোচনা শুরু করতে আগামী মঙ্গলবার 14 এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথম বৈঠক করবে ইসরায়েল এবং লেবানন। আজ সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্ট এই বিষয়টি নিয়ে সবার সামনে সংবাদ সম্মেলনে নিশ্চিত করবে বলে জানা যাচ্ছে। এদিকে ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলল মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। ইরানের ভূগর্ভস্থ সংরক্ষণাগারে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। যে কোনো লঞ্চার পুনরুদ্ধার করে তা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে তদন্তে উঠে এসেছে। জানাবো নিরাপত্তার অজুহাতে দুর্নীতি মামলার শুনানি পেছানোর অনুরোধ নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিত করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আদালতে তার পক্ষে এই আবেদন দাখিল করেন এক আইনজীবী। জানা গেছে যে তিনি ফেঁসে যাবেন বিদায় তিনি এখন নিরাপত্তার অজুহাত দিয়ে মূলত এখান থেকে বাঁচার অনেক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের আদালত কোনোভাবেই কুখ্যাত এই সন্ত্রাসীকে ছাড় দেবে না বলে নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো দেশের সংবাদ। বিএনপির ভেতরে কোনো রাজাকার নেই, সব জামাত ইসলামে। মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিএনপির ভেতরে নাকি কোনো রাজাকার নেই, সব রাজাকার হচ্ছে জামাতের ভেতরে। এমন একটি কথা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে মির্জা ফখরুলের এই মন্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং ফ্যাক্ট চেকাররা তারা এসব বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। তারা এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম চালিয়ে মূলত তারা আবারও পরিস্থিতি একদম ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা বিকেলে বৈঠক শুরু। যুদ্ধবন্ধ আলোচনা করতে এখন পাকিস্তানে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। স্থানীয় সময় আজ বিকেলে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে। বৈঠকটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে। তাসনিম নিউজ এজেন্সিকে এক প্রতিবেদনে জানা গেছে সম্ভবত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবে, এরপর সম্ভাব্য আলোচনা শুরু হবে। সে অনুযায়ী বিকেলে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার ইসলামাবাদে পৌঁছায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার প্রতিনিধি দল। বিমানটি অবতরণের পর তাদেরকে রানওয়েতে স্বাগত জানায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ। এর আগে ইসলামাবাদে পৌঁছায়
ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে সংসদের স্পিকার বাঘের গালিবাফ এবং এতে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি স্পিকার আলী বাঘেরি কানি। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করে সেই অভিযানের পরই মূলত এই যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং সবকিছু দিনকে দিন খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। এবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন এবং ইসরায়েল। যুদ্ধবিরতি নিশ্চিত এবং সরাসরি আলোচনা শুরু করতে মঙ্গলবার ১৪ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথম বৈঠক করবে ইসরায়েল ও লেবানন। আজ লেবাননের প্রেসিডেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এটি ইসরায়েল ও লেবাননের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম সরাসরি কোনো বৈঠক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই বৈঠকটি অত্যন্ত চমৎকার পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে দুই পক্ষই নিশ্চিত করেছে। তারা আরও জানায় যে পুরো সারা বিশ্ব জুড়ে যে অশান্তি সৃষ্টি করেছে জায়নবাদীরা, তাদের বিরুদ্ধে আসলে এই কার্যক্রমগুলো চলতে থাকবে এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রমের শুরু করেছে সেই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই আর ধ্বংসস্তূপে পরিণত করার কোনো সুযোগ নেই বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যেটা শুরু করেছে এর জন্য আসলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে। আমরা মনে করি এই কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে পৃথিবীতে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং সবাইকে এর জন্য শাস্তি পেতে হবে। তাই এই যুদ্ধ যত দ্রুত সম্ভব যুদ্ধ থামানো উচিত এবং যুদ্ধ থামিয়ে দিয়ে তারপর পরিস্থিতি আবারও একটি ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এখনই আসলে কার্যক্রমগুলো অব্যাহত রাখার ব্যাপারটি নিয়ে কথা বলার ব্যাপারে সবাইকে একসঙ্গে কাজ করার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে বলল মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। ইরানের ভূগর্ভস্থ সংরক্ষণাগারে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। যে কোনো লঞ্চার পুনরুদ্ধার করে তারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। কিছু মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে না থামাতে পারে তাহলে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী রাষ্ট্র ইরান হবে বলে এমন মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদন। এবং ওই প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে দখলদারদের যে ধরনের কার্যক্রম চলছে এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যদি এই কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে আসতে না চায় তাহলে ভবিষ্যতে তাদের জন্য খুব বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা তারা এখনই সেভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে করে ভবিষ্যতে আসলে সবকিছু আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায় এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়েছে যে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন আমরা চাই দখলদার ইসরায়েলি বাহিনী যেন আর কখনোই ঘুরে দাঁড়াতে না পারে। সেজন্য ইরানের এই প্রস্তুতি এবং তারা কখনোই ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কিংবা তাদের জায়নবাদী ইহুদিবাদীদের কখনোই নাম্বার ওয়ানে যেতে দেবে না। কারণ যদি নাম্বার ওয়ানে তারা চলে যায় সেটি মুসলিমদের উপরই ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। নিরাপত্তার অজুহাতে দুর্নীতি মামলার শুনানি পেছানোর অনুরোধ নেতানিয়াহু এবং তার পরিবার দুর্নীতিতে অভ্যস্ত। এই পরিবারটি যেন ধ্বংস হয়ে যায় সেজন্য ইতিমধ্যে বিরোধী দলীয় নেতারা তারা কাজ করছে। নেতানিয়াহু তিনি অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে তিনি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন এমন অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তাই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা রয়েছে। বর্তমানে নিরাপত্তার অজুহাত দেখিয়ে মামলাটির শুনানির রায়কে আরও পিছিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে
বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি সবকিছু সেভাবে করার জন্য পরিস্থিতি সেভাবে আসলে জটিল আকার ধারণ করে কিনা ইত্যাদি নানা বিষয় নিয়ে সবাই একসঙ্গে কাজ করছিল। তবে পরিস্থিতি কোন দিকে যায়, ভুল বিষয়টি আসলে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিল আকার ধারণ করেছে সবকিছুর জন্য এই জায়নবাদী লোকটি দায়ী। জায়নবাদীর কারণে মূলত এখন পর্যন্ত পৃথিবীতে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, যে ধ্বংসলীলা চলছে, এর জন্য জায়নবাদীর প্রধানমন্ত্রী তিনি সব থেকে বেশি দায়ী। তিনি যেভাবে আসলে পরিস্থিতি এভাবে ঘোলাটে করার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুরো পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে নেয়ার জন্য আসলে সব কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছিলেন। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। দখলদারদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিস্থিতি আসলে কোন দিকে নেবেন এবং এটি কি হতে চলেছে এখন পর্যন্ত কেউ স্পষ্ট করে বলতে পারেনি। তাই ওই দেশের কোর্টগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করার পরই তিনি ফেঁসে গিয়েছেন। তিনি এখন আর চাইলেই কোনো কিছু অর্জন করতে পারছেন না, কারণ ওই দেশের প্রতিটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।